সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির ৩৬তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। শ্রীলেখার সঙ্গে শান্তনার স্বভাবের কোনো মিল নেই। ওরা দুজনেই একসঙ্গেই বড় হয়ে উঠেছে। দুজনের মধ্যে বেশ বন্ধুত্ব আছে, কিন্তু চরিত্র একেবারে আলাদা। শ্রীলেখা সরল ও নম্র স্বভাবের মেয়ে। তার চোখের চাহনিতে সবসময় এই ভাবটা থাকে, কেউ কিছু মনে করছে না তো। শান্তনার চোখের দিকে তাকালে কিছুই বোঝা যায় না। কোনো অচেনা লোকও তার চোখের দিকে তাকালে সে চোখ ফিরিয়ে নেয় না কখনো। ছেলেবেলা থেকে সে খুব চাপা এবং গম্ভীর স্বভাবের। এক এক সময় মনে হয় তার শরীরে দয়া মায়াও খুব কম। বাদল তার নিজের দিদির চেয়ে শ্রীলেখার কাছে বেশি আবদার করেছে। শ্রীলেখার বিয়ের আগে সূর্যর সঙ্গে তার ঘনিষ্ঠতা আর কারো চোখে পড়ুক বা নাই পড়ুক, শান্তনা সবই জানত। কিন্তু কোনোদিন সে সম্পর্কে একটা কথাও উচ্চারণ করেনি। শ্রীলেখাও কিছু বলেনি। শেষের দিকে বাড়ির বড়রা যখন এ নিয়ে আলোচনা করতেন, শান্তনা সেখান থেকে উঠে যেত নিঃশব্দে। সূর্যর সঙ্গে শান্তনারও একসময় বেশ ভাব ছিল, অথচ একসময় সে সূর্যর সঙ্গে কথা বলাই প্রায় বন্ধ করে দেয়। শান্তনার কতগুলো স্বাভাবিক দক্ষতা আছে। সেলাই টেলাই বা বোনার কাজ সে অনেক মেয়ের চেয়েই বেশি ভালো পারে, কিন্তু এদিকে তার কোনো ঝোঁক নেই। শখ করে সে কখনো সেলাই নিয়ে বসে না। রান্নাবান্নার দিকেও উৎসাহ নেই। কখনো দরকার পড়ে বাধ্য হলে সে মোটামুটি ভালোই উতরে দেয়। পড়াশুনোতেও সে শ্রীলেখার চেয়ে ভালো ছিল, কিন্তু সারা বছর বইয়ের সঙ্গে সম্পর্ক না রেখে পরীক্ষার কয়েকদিন আগে রাত জেগে পড়ে পাশ করবে। বাড়িতে অনেক লোকজন থাকলে শান্তনার উপস্থিতি টেরই পাওয়া যায় না। সেজন্যই সে এতদিন শ্রীলেখার আড়ালে চাপা পড়েছিল। গ্রামের বাড়িতে নিরিবিলি পরিবেশে তাকে আলাদাভাবে চেনা গেল। শান্তনা এখন যুবতী। হঠাৎ তাকে দেখলে চমকে যেতে হয়। অল্প বয়সে তার চেহারা ছিল বৈশিষ্ট্যহীন। হঠাৎ সে ধাঁ ধাঁ করে লম্বা হয়ে উঠেছে। স্বাস্থ্যে এসেছে চাকচিক্য, যেন শান্তনার খোলস ভেঙে বেরিয়ে এসেছে অন্য একটি মেয়ে। তার মুখের আকৃতির সঙ্গে তার মা বাবা বা বাদলের কোনো মিল নেই। বাদলকে দেখে সবাই বলবে ঠিক যেন তার মায়ের মুখখানা বসানো। সেজন্যই তখনও বাদলের মুখে একটা মেয়েলি ভাব আছে। সে যখন লজ্জা পেয়ে মাথা নিচু করে, তখন তাকে কিশোরীর মতন মনে হয়। শান্তনার মুখটা অনেকটা অবাঙালি ধরনের। চওড়া কপাল, টিকোলো নাক, লম্বাটে চিবুক, ঠোঁট দুটো খুব পাতলা। তার গায়ের রং অবশ্য খুব ফর্সা নয়। মাথার চুলে কিছুটা কোঁকড়া ভাব আছে। তার চাপা স্বভাবের সঙ্গে এখন যেন মিশেছে একটু একটু অহংকার। বয়সের তুলনায় শান্তনাকে আরও বড় দেখায়। গ্রাম দেশে অসচ্ছল পরিবারের মেয়ের যদি স্বাস্থ্য ভালো হয়, তাহলে সে মেয়ে তো গলার কাঁটা। মেয়ের দিকে তাকালেই হিমানির আজকাল বুক ঢিপ ঢিপ করে। সব সময় মেয়েকে চোখে চোখে আগলে রাখতে চেষ্টা করেন। হিমানি এমনিতেই একটু নৈতিক সূচিবায়ুগ্রস্ত। একটু কিছু অসমীচীন ব্যাপার ঘটলেই তার মনে হয় পৃথিবী বুঝি রসাতলে গেল। তাছাড়া মায়ের প্রাণ সবসময় মেয়ের বিপদের আশঙ্কা করে। মেয়েটার বিয়ে দিতে পারলেই সবচেয়ে নিশ্চিন্ত হতে পারতেন হিমানি। কিন্তু এ পোড়ার দেশে সেরকম ভালো পাত্র কোথায়? বাপের বাড়িতে থাকতে থাকতেই যদি বিয়েটা দিয়ে দিতে পারতেন। শান্তনাকে তার বাবা মা কেউই শাসন করতে পারে না। তার গাম্ভীর্যকে তার বাবা মাও সমীহ করে। এক একজন থাকে যাদের দেখলেই মনে হয় এরা কখনো কোনো অন্যায় করতে পারে না। শান্তনা সেই রকম। শান্তনা যদি একা একা বাড়ি থেকে বেরিয়ে যায় এবং বেশ কিছুক্ষণ পর ফেরে, তখন কেউ তাকে ধমকে জিজ্ঞেস করতে পারবে না এতক্ষণ কোথায় ছিলি। সেরকম জিজ্ঞেস করলে জানা কথায় যে শান্তনা কোনো উত্তর দেবে না। মিষ্টি গলায় কিংবা কথার কথা হিসেবে প্রশ্ন করলে সে সংক্ষিপ্ত উত্তর দিতে পারে। শান্তনা নিঃশব্দে বাড়ির কাজ করে, জল টানে, বাসন ধোয়, কাপড় কাচে। কোনো কিছুই তাকে বলতে হয় না। লঘু হাতে সে ঝটপট কাজ সেরে নেয়। খাওয়া দাওয়ার বিষয়ে তার বাছবিচার বড্ড বেশি। সে বেগুন খায় না, ট্যাংরা মাছ খায় না, পুঁই শাক খায় না। ইলিশ মাছের তেল দিয়ে ভাত মেখে খেতে বাঙাল মাত্রই জিভে জল আসে। কিন্তু শান্তনা তাতে আষ্টে গন্ধ পায়। সে নাক কুঁচকে দূরে সরিয়ে দেয়। কোনো রান্নায় সামান্য ঝাল হলেই সে মুখে তুলতে পারে না।
খেতে বসে তখন সে ভাত শুদ্ধ থালা ঠেলে দিয়ে বলে, ভালো লাগছে না, আর খাবো না। হিমানি হয়তো ঝাঁঝের সঙ্গে বলে ওঠেন, তোর কোনটা ভালো লাগে বলতো? শান্তনা তা বলবে না, তার নিজস্ব কোনো দাবি নেই। ইদানিং খাবার ঘরে অনটন দেখা দিয়েছে। চাল প্রায় পাওয়াই দুষ্কর। ভাতের অভাবে বাদল কান্নাকাটি করে। শান্তনা কোনো অভিযোগ জানায় না। প্রতিদিনের রান্নার পদ পর্যবেক্ষণ করে সে প্রায়ই আগে থেকে বলে দেয়, আজ আমার খিদে নেই, কিছু খাবো না। মা জিজ্ঞেস করেন, কি খেয়েছিস যে খিদে নেই বলছিস? শান্তনা বলে, বা সন্ধেবেলা যে 2টো পেয়ারা খেলাম। সত্যিই তাই, সে 2টো পেয়ারা খেয়েছে বলেই রাত্রে আর কিছু খাবে না। প্রায় কিছু না খেয়েও যে তার স্বাস্থ্য দিন দিন কি করে এত ভালো হচ্ছে সেটাই এক রহস্য। শান্তনা বেশিক্ষণ বাড়িতে বসে থাকতে চায় না। একটু ফাঁক পেলেই সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, কোথায় কোথায় ঘুরে বেড়ায়। সকাল দুপুর সন্ধে যে কোনো সময়েই হোক। শান্তনা যে কোনো গোপন জায়গায় যায় বা অবৈধ কিছু করে তাও না। হিমানি মেয়েকে সরাসরি নিষেধ না করে নিজে থেকে খোঁজ নিয়েছেন। একদিন শুধু মিষ্টিভাবে শান্তনাকে বুঝিয়ে বলেছিলেন, তুই যে যখন তখন বেরিয়ে যাস, এতে লোকে নিন্দা করবে। এইসব গ্রাম দেশে মেয়েরা একা একা বেরোয় না। শান্তনা উত্তর দিয়েছিল, আমি ছেলে হলে তোমার খুব ভালো লাগতো, তাই না মা? আর 2-1 বছর পরেই আমি বেশ চাকরি করতাম। শান্তনা তবুও বাড়ি থেকে বেরোয়। গ্রাম্য রাস্তায় সে রীতিমতন একটা দ্রষ্টব্য ব্যাপার। এরকম পরিচ্ছন্ন সুঠাম স্বাস্থ্যবতী মেয়েকে একা একা গ্রামের রাস্তায় আগে কেউ দেখেনি। সবাই তাকে দেখে, শান্তনা সে কথা বোঝে না। একমাত্র মল্লিক বাড়ির ফর্সা ফর্সা মেয়েরা তার মতন সুন্দরী, কিন্তু তারা বেশিরভাগ সময়েই শহরে থাকে। আব্দুর রহমানের বাড়ির জেনানারা নাকি পটের বিবির মতন, কিন্তু তাদের কখনো বাইরে দেখা যায় না। শান্তনাকে নিয়ে এক এক সময় গ্রামের প্রায় সমস্ত পুরুষই রসালো গল্পে মেতে ওঠে। বুড়োদের আড্ডাতেই কথা ওঠে বেশি। কে না জানে, ছোকরাদের চেয়ে বুড়োরাই অশ্লীল কথা বেশি পছন্দ করে। বাদল নিজেও 2-1 বার তার দিদি সম্পর্কে খারাপ কথা শুনে ফেলেছে। শান্তনা সচরাচর বাদলকে সঙ্গে নিতে চায় না। বাদল কখনো সখনো বাগানে কিংবা পাটক্ষেতের ধারে শান্তনাকে দেখে জিজ্ঞেস করেছে, দিদি, আমি তোর সঙ্গে যাব? শান্তনা একটুক্ষণ চিন্তা করে বলেছে, আয়। তারপর বাদলকে সে নানা রকম কঠিন কঠিন কাজ করতে বলেছে। তাকে সে বলেছে কুঁচ গাছ থেকে কুঁচ ফল পেড়ে আনতে, পুকুরের মাঝখান থেকে পদ্ম ফুলের কুড়ি তুলে আনতে কিংবা ফড়িং ধরতে। বাদল কি এসব পারে? একদিন সে বাদলকে হাসান গাজী দিঘির দক্ষিণ পাড়ের কোণটা দেখিয়ে বলল, এই শোন, এই খেজুর গাছটায় উঠতে পারবি? খেজুর গাছটা বাঁকা হয়ে উঠে গেছে অনেকখানি। গাছের বেশ খানিকটা অংশ জলের ওপর। ডগার কাছে একটা হাঁড়ি বাঁধা। গাজী ভাই ভোরবেলা একটা হাঁড়ি খুলে নিয়ে যায়, আর একটা হাঁড়ি বেঁধে রেখে যায়। দিনের রসের নাম ঝরা রস। বাদল ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, গাছে উঠে কি করব? শান্তনা বলল, হাঁড়িটা পেরে আনবি। ওই রস তো খায় না, তুই আনতে পারবি কিনা সেটা বল। খেজুর গাছটা বেঁকা বলে ওপরে ওঠা খুব শক্ত নয়। বাদল তবু ভয় পাচ্ছে। শান্তনা বলল, তুই পারবি না? আমি পারি, দেখবি। দিদি গাছে উঠবে, এটা বাদলের পছন্দ হয় না। সে নিচেই উঠতে শুরু করে। বেশ অবলীলা ক্রমেই তরতর করে উঠে যায়। ওপরে উঠে যে হাঁড়িটা খুলেছে, তখন নিচের দিকে চোখ পড়তে তার মাথা ঘুরে গেল। নিচেই জল, আর এই দিঘিতে যা শ্যাওলা, সহজে সাঁতার কাটা যায় না। বাদল হাঁড়িটা গলায় ঝুলিয়ে সন্তর্পণে নামতে লাগলো আস্তে আস্তে। একবার তার পা পিছলে যেতে এমন বুক কাঁপতে লাগলো যে তার হাতের জোর কমে গেল একেবারে। এখন সে কি করবে? নিচের দিকে তাকালেই মাথা ঘোরে। হাঁড়ি শুদ্ধ যদি জলে পড়ে যায়। বাদল চেঁচিয়ে বলল, দিদি, আমি নামতে পারছি না। উৎকণ্ঠিত হবার বদলে শান্তনা হেসে উঠল। হাসতে হাসতে বলল, নামতে পারছিস না? তাহলে কি হবে? দিদি, আমি সত্যি নামতে পারছি না।
বেশ হয়েছে, বেশ হয়েছে। তুই তো আমাকে উঠতে বললি। উঠতে পারিস আর নামতে পারিস না, বোকা ছেলে। সত্যি পারছি না, বাবাকে ডাক, কিংবা কার্তিক ডাকে। শান্তনা কারুকেই ডাকল না। শাড়ি গাছ কোমর করে বেঁধে নিজেই উঠতে শুরু করলো। তার দিকে তাকিয়ে বাদলের আরো ভয় করতে লাগলো। উত্তেজনার মাথায় বাদলের হাত থেকে রসের হাঁড়িটা পড়ে গেল জলে। ঝপাং করে শব্দ হলো। পুকুরে তাল পড়লে এরকম শব্দ হয়, অনেকে সেই শব্দে ছুটে আসে। শান্তরা তাড়াতাড়ি আবার নেমে পড়ল গাছ থেকে। অন্য লোকজন এসে দেখল বাদল খেজুর গাছের মাঝখানে কাঁদো কাঁদো মুখে বসে আছে। শুধু শুধু সে বকুনি খেয়ে মরল। সেই থেকে সে আর দিদির সঙ্গে একেবারেই যেতে চায় না। অন্য পাড়ার দুটি মেয়ে শান্তনার সঙ্গে প্রায় দেখা করতে আসে। একজনের নাম নীলা, আরেকজনের নাম শঙ্করী। মেয়ে দুটি শান্তনার খুব অনুরাগিনী হয়ে পড়েছে। অবশ্য শান্তনা বিশেষ কোনো কথা বলে না, ওরাই শান্তনাকে রাজ্যের কথা শোনায়। নীলা, শঙ্করী কেউ কোনোদিন স্কুলে পড়েনি, সামান্য বাংলা জানে, কিন্তু তাদের বলার অনেক কথা আছে। নীলার এখনও বিয়ে হয়নি। শঙ্করীকে তার স্বামী নেয় না। শঙ্করী অবশ্য বলে তার স্বামী বার্মায় গেছে যুদ্ধ করতে, কিন্তু গ্রাম শুদ্ধ সবাই জানে তার স্বামী ব্রজেশ্বর একটি মেয়েকে বিয়ে করে গয়াতে থাকে। নীলার রাক্ষসগণ এবং সিংহ রাশি বলে কোনো পাত্রের সঙ্গেই তার কুষ্ঠি মেলে না, সেজন্য বিয়েও হতে পারছে না। নীলা আর শঙ্করের সঙ্গে শান্তনা মাঝে মাঝে বেরোয়, লিচু বাগানে চড়ুই ভাতি করে, কিন্তু এদের সঙ্গেও শান্তনা ঠিক মেলে না। ওই দুটি মেয়ের মধ্যে নীলা মেয়েটি বিশেষ করে শান্তনার খুবই ভক্ত হয়ে পড়েছিল। সে প্রায়ই বলতো, ইস, আমি যদি তোর মতন হতাম। শান্তনা শুধু জিজ্ঞেস করত, কেন? নীলা বলতো, তোকে দেখে মনে হয় তুই যেন এই পৃথিবীর মেয়ে না, অন্য কোনো জগৎ থেকে এখানে বেড়াতে এসেছিস। একদিন শান্তনা একলা একলা বেড়াতে বেড়াতে অনেক দূর চলে গিয়েছিল। খালধারের অন্য দিকটায় অন্য গ্রাম। একটা মস্ত বড় অশ্বত্থ গাছের নিচে কখনো কখনো কোনো সাধু সন্ন্যাসী এসে বসে। এখন সে জায়গাটা ফাঁকা, কিছু ভাঙা হাঁড়িকুড়ি ছড়ানো রয়েছে। শান্তনা দেখল দুটি বয়সে বড় ছেলের সঙ্গে বাদল বসে আছে। একটি ছেলে বাদলের কাঁধ জড়িয়ে ধরে অন্য হাতে একটি জ্বলন্ত সিগারেট আনছে তার মুখের কাছে। বাদল খাবে না, মুখ ফিরিয়ে নিচ্ছে। অন্য ছেলেটি জোর করে বাদলের মুখ ঘুরিয়ে দিচ্ছে। বাদল শেষ পর্যন্ত সিগারেটে 2 টান দিয়ে খক খক করে কাশতে লাগলো। শান্তনা আড়াল থেকে দেখছিল। অনেকক্ষণ কোনো সাড়া শব্দ করেনি। কাশতে কাশতে যখন বাদলের চোখে প্রায় জল এসে গেছে, তখন শান্তনা ডাকল, আয় বাদলা। বাদল চমকে উঠল। অন্য ছেলে দুটি ঘাড় ঘুরিয়ে তাকালো। শান্তনা এগিয়ে এসে বাদলের হাত ধরে বলল, বাড়ি চল। বয়স্ক একটি ছেলে হুইসেল দিয়ে উঠল। শান্তনা ছেলেটির দিকে তাকালোও না। হিড় হিড় করে টানতে টানতে নিয়ে গেল বাদলকে। খানিকটা দূর এসে বাদল ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, দিদি, তুই মাকে বলে দিবি? শান্তনা কোনো উত্তর দিল না, বাবা মাকে বললও না সেদিন। তার 2 দিন বাদে শান্তনা কোথা থেকে একটা সিগারেটের প্যাকেট এনে বাদলকে দিয়ে বলল, এই নে, খাবি? প্যাকেটে 2টো সিগারেট ছিল। বাদল দেখে চিনতে পারল সেটা তার বাবার প্যাকেট। বাবা ছাড়া এই গ্রামে কেউ সিগারেট খায় না। কখন রাস্তায় বাবার পকেট থেকে সেটা পড়ে গিয়েছিল। শান্তনা কুড়িয়ে এনে বাবাকে দিল না, বাদলকে দিল। বাদল রেগে মেগে বলল, আমি কি সিগারেট খাই নাকি? শান্তনা বলল, মিথ্যে কথা বলিস না, কখনো মিথ্যে কথা বলবি না। শান্তনা কেন একা একা ফাঁকা জায়গায় ঘুরে বেড়ায় তার কোনো যুক্তিসিদ্ধ কারণ খুঁজে পাওয়া যায় না। একটি মাত্র কারণ মোটামুটি অনুমান করা যেতে পারে। শান্তনা যখন কোনো নিরালা জায়গায় থাকে তখন তাকে গুনগুন করে গান গাইতে শোনা যায়। বাড়িতে কিংবা লোকজনের সামনে সে কখনো মুখ খোলে না, অথচ সে গান গাইতে ভালোবাসে। শান্তনার গলা তেমন সুরেলা নয়, কোনোদিন সে গায়িকা হতে পারবে না, তবু সে মোটামুটি নির্ভুল সুরে গান গাইতে পারে। গান গাওয়ার পক্ষে সবচেয়ে ভালো জায়গা পাটক্ষেত।
আধ মাইল 1 মাইল ছড়ানো পাটক্ষেতের মধ্যে একবার ঢুকে গেলে আর খোঁজ পাওয়া যায় না। 1 মানুষ 1.5 মানুষ উঁচু পাট গাছ বহুদূর বিস্তৃত একটা আবছা হরিত জগৎ সৃষ্টি করে রেখেছে। শান্তনা এদিক ওদিক তাকিয়ে সে পাটক্ষেতের মধ্যে ঢুকে পড়ে। তারপর শোনা যায় তার কান্না কান্নার মতন গানের আওয়াজ। শান্তনা সেরকম গান গাইতে গাইতে আসছে। হঠাৎ পাটক্ষেতের মধ্যে একটা চাঞ্চল্য দেখা গেল। এসব ক্ষেতের মধ্যে প্রায়ই শেয়াল লুকিয়ে থাকে, সাপ আর নেউলের যুদ্ধ দেখা যায়। কিন্তু এই আন্দোলন অন্যরকম। শান্তনা সেদিকে এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালো। একটি দাড়িওয়ালা স্থূলকায় লোকের আলিঙ্গন ছাড়িয়ে শঙ্করী উঠে দাঁড়াবার চেষ্টা করছে। শঙ্করীর গায়ে এক টুকরো সুতো পর্যন্ত নেই। অন্য যে কোনো মেয়ে সেই দৃশ্য দেখলে ছুটে পালাতো, কিন্তু শান্তনার সবকিছুই অদ্ভুত। শান্তনা গভীর বিস্ময়ে শঙ্করীর দিকে তাকিয়ে রইল। তারপর জিজ্ঞেস করল, এই শঙ্করী, কি করছিস রে? শঙ্করী কোনো উত্তর দিল না। দাড়িওয়ালা লোকটি লুব্ধভাবে হেসে বলল, একে? শান্তনা লোকটির দিকে ঘুরে দাঁড়িয়ে অপলকভাবে কয়েক মুহূর্ত দেখল। তারপর বলল, শঙ্করী চলে আয়, এ লোকটা ভালো নয়। লোকটি খপ করে শান্তনার হাত চেপে ধরে বলল, তুমিও বসো না। শঙ্করী হঠাৎ ডুকরে কেঁদে উঠল। লোকটি বেখাপ্পাভাবে উঠে দাঁড়াবার চেষ্টা করতেই শান্তনা নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, শঙ্করী, তুই এত অসভ্য কেন রে? ছি, তোর লজ্জা করে না? গ্রামে এসব ঘটনা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু শান্তনার চরিত্রের মধ্যে খানিকটা অস্বাভাবিকত্ব আছে। এরকম আরও 2-1টা ব্যাপারের পর অনেকেই শান্তনাকে পাগল মনে করতে লাগলো। ক্রমে ক্রমে সেই সব কথা পৌঁছল হিমানির কাছে। হিমানি প্রথমে কোনো গুরুত্ব দেননি, কিন্তু একদিন মাঝরাত্রিরে শান্তনা বিছানায় উঠে বসে বলল, মা, আমায় ডাকছে, আমায় ডাকছে। হিমানি জিজ্ঞেস করলেন, কে কে ডাকছে? শান্তনা বলল, সে দাড়িওয়ালা লোকটা। শান্তনার দাঁতে দাঁত লেগে গেছে। চামচ দিয়েও তার মুখ ফাঁক করা যাচ্ছে না। পাড়া প্রতিবেশীরা এসে মত প্রকাশ করল, শান্তনাকে ভূতে ভর করেছে। সে নিয়ে অনেক কাণ্ড চলল। চিররঞ্জন ভূত প্রেত বিশ্বাস করেন না। তিনি ঠিক করলেন, মেয়েকে বাঁচাতে হলে কলকাতায় নিয়ে যেতেই হবে। তাছাড়া এখানে আর সংসার চলছে না। কলকাতায় তবু একটা আশ্রয় আছে। আবার বাক্স বিছানা বাঁধা ছাদা শুরু হয়ে গেল। মেদিনীপুর সেন্ট্রাল জেলের গেট থেকে বড়বাবু আস্তে আস্তে ফিরে যাচ্ছেন। আজও সূর্যর সঙ্গে দেখা হলো না। বড়বাবুর দৃষ্টি কোনো দিকে নেই, মুখ নিচু করা। হাতের চুরুটটা অনেকক্ষণ নিভে গেছে, ধরাবার কথা মনে নেই। কিছু দূরে সাইকেল রিক্সা স্ট্যান্ডের কাছে আসতেই 3-4টে রিক্সা এগিয়ে এলো তার দিকে। সবাই তাকে নিতে চায়। বড়বাবু একটাতে চড়ে বসলেন। কোথায় যাবেন তা বলতে হলো না, রিক্সা ছুটতে লাগলো। এই কয়েক মাসেই বড়বাবু এই শহরে বেশ পরিচিত হয়ে গেছেন। অনেকেই তার সঙ্গে কথা বলতে উৎসুক। রিক্সা এসে থামলো একটা সাদা রঙের নতুন একতলা বাড়ির সামনে। এ শহরে ভালো হোটেল নেই বলে বড়বাবু এই বাড়িটা ভাড়া করে রেখেছেন। বাড়িটার পেছনেই একটা মস্ত বড় দিঘি। দিঘিতে এক ঝাঁক হাঁস। একটা মাঝবয়সী লোক বড়বাবুর জন্য রান্নাবান্না করে। সে এসে বলল, বাবু, বেলা তো অনেক হয়ে গেল, খাবেন না? বড়বাবু শুকনো গলায় বললেন, দাও। দাদাবাবুর সঙ্গে দেখা হয়েছে? বড়বাবু দুদিকে মাথা নাড়লেন। দাদাবাবুর জন্য খাবার নিয়ে যেতে দেবে? না। মেঝেতে আসন পেতে জল ছিটিয়ে বড়বাবুর খাবার জায়গা করে দেওয়া হলো। লোকটি রান্নায় একেবারেই পারদর্শী নয়। শুকনো কড়কড়ে ভাত, ছাকড়া ছাকড়া খেসারির ডাল, কালো রঙের কি একটা তরকারি আর মাছ। বড়বাবু খাদ্যদ্রব্য সম্পর্কে একটিও মন্তব্য করলেন না, সামান্য কিছু মুখে দিলেন। লোকটি সর্বক্ষণ কাছাকাছি বসে থেকে নানা রকম মন্তব্য করে গেল। বড়বাবু উত্তর দিচ্ছিলেন 1টি বা 2টি শব্দে। খাওয়া শেষ হতেই লোকটি বড়বাবুর সামনে পান এগিয়ে দিল। বড়বাবু পান মুখে দিয়ে বললেন, তুমি এবার যাও,
আমার আর কিছু লাগবে না। লোকটি বলল, আপনি শুয়ে পড়ুন, আমি হাওয়া করি, বড্ড গরম আজ। বড়বাবু বললেন, তার দরকার নেই, আমি শোবো না। একটা নতুন চৌকির ওপর বিছানা পাতা হয়েছে। ঘরের আসবাবপত্র অতি সামান্য, কিন্তু সবকিছুই নতুন বলে একটা পরিচ্ছন্নতার ভাব আছে। গত ৩-৪ মাস ধরে বড়বাবু প্রায়ই এখানে এসে থাকছেন। এর মধ্যে মাত্র ২বার সূর্যর সঙ্গে তার দেখা হয়েছে। সরকারের কাছ থেকে আর অনুমতি পাওয়া যাচ্ছে না। বড়বাবু তবু প্রতি সপ্তাহে এসে চেষ্টা করে যাচ্ছেন। এখানকার জেইলার সুরত চক্রবর্তীর কাকার এক বন্ধুকে তিনি এলাহাবাদে থাকার সময় চিনতেন। অনেক খুঁজে খুঁজে সেই সূত্র বার করে তিনি জেইলারের সঙ্গে দেখা করেছিলেন। লোকটির মুখ খুব মিষ্টি এবং সে ধুরন্ধর। সাধারণ সময়ে তিনি এইসব লোককে কথা বলার যোগ্য বলে মনে করেন না, অথচ এখন খাতির করে কথা বলতে হচ্ছে। জেইলার সুরত চক্রবর্তী বড়বাবুকে নিরাশ করছেন না কিছুতেই। সবসময়ই জেল সুপারিনটেন্ডেন্ট বেইলির নামে দোষ চাপাচ্ছে। বড়বাবু বেইলি সাহেবের সঙ্গে দেখা করতে চান, কিন্তু জেইলার কিছুতেই সে ব্যবস্থা করবে না। জেইলার সুরত চক্রবর্তী অত্যন্ত অর্থলোলুপ। কয়েদিদের বরাদ্দ থেকে বেশ মোটা অংশ তার নিজের বাড়িতেই আসে। বড়বাবু তার সঙ্গে একটা চেনাশোনা সম্পর্ক ধরে এলেও সে আকারে ইঙ্গিতে টাকা পয়সা খরচের প্রসঙ্গ তুলছে প্রথম দিন থেকেই। বড়বাবু জলের মতন টাকা খরচ করে যাচ্ছেন। বড়বাবু জেলারের কোয়ার্টারেই দেখা করতে গিয়েছিলেন। লোকটি স্ত্রী পুত্র কন্যা নিয়ে থাকে, বাগান করার শখ আছে, কিন্তু রাজনৈতিক বন্দীদের সম্পর্কে সামান্যতম সমবেদনা নেই। বড়বাবুর সামনেই তার ছেলের নামে গালমন্দ করে এবং মাঝে মাঝে এমনভাবে তাকায় যেন অধপতিত সন্তানের পিতা হিসেবে বড়বাবুও সমান অপরাধী। এই কয়েক মাসে বড়বাবু বুঝে গেছেন যে জেলখানায় কিরকম টাকার খেলা চলে। সুরত চক্রবর্তীকে পুরোপুরি বিশ্বাস করতে পারেন না বলে আরেকজন ওয়ার্ডারকেও তিনি নিয়মিত টাকা দিয়ে যাচ্ছেন, যাতে সূর্যর জন্য একটু ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। সেসব কিছু সূর্যর কাছে পৌঁছেছে কিনা তা জানার কোনো উপায় নেই। মানুষের মধ্যে এমন চতুর শ্রেণীর মানুষও তো আছে, যারা ঘুষও নেয় আবার কাজও করে না। চোর ডাকাতের সংস্পর্শে থাকতে থাকতে এদের অনেকেরই হৃদয় বলে কোনো পদার্থ নেই। বড়বাবু জানলার কাছে একটা চেয়ার টেনে নিয়ে বসে চুরুট ধরালেন। দিঘির হাঁসগুলো জলের ওপর সরল রেখা টেনে টেনে ঘুরে বেড়াচ্ছে। কখনো একদিকে 3টি, আরেকদিকে 3টি, আবার কখনো একদিকে 5টা, আরেকটা অন্যদিকে একলা একলা। এইরকম নানা ডিজাইন করে তারা দুপুর কাটায়। হাঁসের গলায় বেশ জোর আছে, কিন্তু সহজে ডাকে না। চারদিক অসম্ভব নিস্তব্ধ। যে লোকটি রান্না করে সে 2টি ডেকচি হাতে নিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। বোঝা যায় ডেকচি 2টি বেশ ভারী। বড়বাবু তাড়াতাড়ি চোখ নামিয়ে নিলেন। লোকটির সঙ্গে চোখাচোখি না হয়ে যায়। লোকটি এমনিতে ভালো, কিন্তু রোজই কিছু কিছু খাদ্যদ্রব্য চুরি করে। হয়তো ওর সংসারে খুব অভাব, এছাড়া আর কি বা করবে। চতুর্দিকে অন্যের জন্য হাহাকার পড়ে গেছে। এই যুদ্ধ দেশটাকে একেবারে ছাড়খাড় করে দিয়ে যাবে। বালিশের তলা থেকে বড়বাবু একটা মোটা খাতা টেনে বার করলেন। ওল্টাতে লাগলেন কয়েকটি পাতা। তার নিজের হাতের লেখা কিছু কিছু রয়েছে। খানিকক্ষণ বাইরের দিকে চুপ করে তাকিয়ে তিনি একটা নতুন পাতায় লিখতে শুরু করলেন।